বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীষা, আর আমার সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। মধুকল্পিতা, আর 2 মাস পর কিন্তু একটা বড় পরীক্ষা রয়েছে, তাই তো? আমাদের নয়, গোটা রাজ্যের পরীক্ষা রয়েছে। সেটা কি না ভোট। তার আগে জোড়া প্রস্তুতি ম্যাচ, মানে প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। পরীক্ষার জন্য মাইক বন্ধ। নেতারা কিন্তু জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন, তারা তো অমায়িক। পরীক্ষা কেন্দ্রে অকাতরে বিলোচ্ছেন উপহার। 26-এর মহাযুদ্ধের আগে অন্য পিচে পুরোদমে জনসংযোগের কাজটা সেরে নিচ্ছেন তারা। কারো মাথায় ঘুরছে প্রবন্ধ কি আসবে, কেউ ভাবছে কেমন প্রশ্ন আসবে ডাকঘর থেকে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে যে বিস্তর হাঁক ডাক। তৃণমূল নেতাদের থেকে চন্দনের ফোঁটা, গোলাপ, জলের বোতল নিতে না নিতেই আবার উপহার। দুহাত দূরে তখন দাঁড়িয়ে বিজেপি নেতারা। তারা দিল জলের বোতল, সঙ্গে সরস্বতী ও প্রধানমন্ত্রীর ছবি সহ পকেট ক্যালেন্ডার। আর এসবের মধ্যে তৃতীয় পক্ষের মতো উদয় পুলিশের। শুভেচ্ছা জানাতে তাদের তালিকাও বেশ লম্বা। হুগলির গোঘাট হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে যেন পাশে থাকার লড়াই। একই কেন্দ্রে 3 পক্ষ। মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি আছে, আর সেখানে রাজনৈতিক দল থেমে নেই। তারাও মাঠে নেমেছে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মন জয় করতে। 10টা থেকে পরীক্ষা। সকাল সকাল তৃণমূলের লোকজন চলে এসেছিলেন। বিজেপির আসতে একটু দেরি হয়, তাই কোনো কোনো পরীক্ষার্থী পায়নি পদ্ম শুভেচ্ছা। পেন, গোলাপ ফুল দিলেন, তারপরে জলের বোতল। ক্যালেন্ডার আমরা পাইনি, তখন আসে না ক্যালেন্ডার। পেন ওইখানে যারা ছিল তারাই দিয়েছে পেন। না, ক্যালেন্ডার পাইনি। সকলের অভ্যর্থনা আছে, খুব ভালো লাগছে। ক্যালেন্ডারও দিয়েছে, যদি আমি পাইনি কি পারপাসে। 21-এর বিধানসভা ভোট আরামবাগ মহকুমা পদ্মের জন্য উর্বর। সেখানে জমি ফেরাতে বাড়তি দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। তবে এতটুকু জমি ছাড়েনি বিজেপিও। এর আগে দেখেছেন যে সিপিএম কেও খুঁজে পাওয়া যায় না, বিজেপি কেও খুঁজে পাওয়া যায় না, কংগ্রেসকেও খুঁজে পাওয়া যায় না। এখন সামনে বিধানসভা ভোট 2026, তাকে সামনে রেখে অনেকেই বাজার ধরার চেষ্টা করছে। রাজনৈতিক দল সবারই অধিকার আছে সবার কাছে যাওয়ার। ওনারা ওনাদের মতো পরিকল্পনা করে এসছেন, আর আমরা সারা বাংলা জুড়ে এই কাজ করে আসছি। যে যার মতো করে ওনারা শুভেচ্ছা দিতেই পারেন, আমরাও সেই জন্য এসেছি। উচ্চ মাধ্যমিকের ফল বেরোতে আরো কয়েক মাস। ততদিনে এই নেতা নেত্রীদের রেজাল্ট বেরোনোর সময় এসে যাবে, আর তার আগে সব ময়দানেই চলছে খেলা। এই সুযোগে ব্যাগ ভর্তি উপহার নিয়ে বাড়ি ফিরছে পরীক্ষার্থীরা। এসব দেখে কেউ কেউ বলছেন এবার পরীক্ষার দিন বাড়তি একটা ব্যাগ না নিয়ে যেতে হয়। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। দিন দুয়েক আগের কথা, বেঙ্গল ব্রেকিং এ আপনাদের কাঁথির একটা বাড়ি দেখিয়েছিলাম, মনে আছে? আবাসের টাকায় তৈরি হওয়া কাউন্সিলরের রাজপ্রাসাদ। TV9 বাংলার খবর দেখাতে এই কাউন্সিলরের বিবেক জাগ্রত ঘোষণা, সুদ সহ টাকা ফেরাবেন শাসক কাউন্সিলর। কিন্তু পাল্টা একটা প্রশ্ন তুলছে, ইঙ্গিতটা কি নিজের দলের দিকেই? যেহেতু আমি নিজে বাড়ি করেছি, বাড়ি করা সক্ষম হয়েছি, আমার বিবেকে লেগেছে যে আবাস যোজনা বাড়ি, সাধারণ মানুষের বাড়ি আমার লওয়া সম্ভব নয়, যার জন্য আমি সেটাকে রিফান্ডের জন্য আমি আবেদন করেছি। TV9 বাংলার খবর দেখাতেই কাউন্সিলর সাহেবের প্রাসাদের দরজায় বিবেক জাগ্রত। পুরসভায় সুদ সহ টাকা ফেরত দিতে আবেদন কাঁথি পুরসভার কাউন্সিলর সন্দীপ দাসের। নিজের নামে, স্ত্রী এবং দাদার নামে আবাসের টাকা তুলেছিলেন। পুরসভা অঞ্চলে বাড়ি পিছু আবাসের টাকার পরিমাণ 3,68,000। 3 জনে মোট 11,04,000 টাকা পেয়েছিলেন। কিন্তু ভোটের আগে কাউন্সিলরের প্রাসাদের খবর সামনে আসতেই হইচই। কাউন্সিলরের বিবেক জেগে উঠেছে, সঙ্গে জেগেছে কিছু প্রশ্ন। যে প্রিন্সিপাল সেক্রেটারি যেসব অভিযোগগুলো করেছে কাঁথি পৌরসভাকে, সেক্ষেত্রে কিছুটা আমি সহমত পোষণ করেছি। তাতে যদি আমার বিরুদ্ধে কেউ কিছু করতে চায় নিশ্চয়ই করতে পারে। সত্যিকে সত্যি বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এতে অসুবিধা নেই। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, মাথা নত করবো না। কার দিকে ইঙ্গিত করছেন কাউন্সিলর? নিজের দলের চেয়ারম্যানের দিকেই। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কিন্তু আবার অন্যদিকে আঙুল ঘোরাচ্ছেন, যেদিকে আবার কাউন্সিলর যেতে নারাজ। 18-19 সালের
যে আমাদের এখানে আবাস যোজনার বাড়ির ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেই ডিস্ট্রিবিউশনে সেই সময় কেন একটা পরিবারকে 3টে আবাস যোজনা দেওয়া হয়েছে, তারা যখন দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন, আর সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তখন যে কাউন্সিলর যে চেয়ারম্যানকে টানা হিচড়া করা হচ্ছে, আমার মনে হয় ওটা ঠিক না। আবাস নিয়ে শাসক দলের অন্দরে দলাদলি, ভোটের বাজারে বিরোধীদের কাছে হট টপিক। অনুশোচনায় তারা ফেরত দিয়েছেন। আসলে ফেরত দেওয়ার মধ্য দিয়ে 3টাকে 30টা লুট করার রাস্তাটা তারা তৈরি করলেন। 2018 সালে ছিল কাঁথির অধিকারী পরিবারের অত্যন্ত স্নেহধন্য, যে কারণে তার এই প্রাপ্তিযোগ ঘটেছিল। তৃণমূল বিজেপি একে অপরে মাখামাখি করে যাতে এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেদার পেতে পারে তার বন্দোবস্ত করেছে। ভোটের আগে বিরোধী দলনেতার জেলায় শাসক নেতার বাড়ি নিয়ে বাড়াবাড়ি। স্বাভাবিকভাবেই একটু চাপে শাসক দল, সুদ সহ টাকা ফেরতেই স্বস্তির খোঁজ। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কাঁথিতে শাসক নেতার রাজবাড়ি নিয়ে বাড়াবাড়ি। এবার মালদার ছবিটা দেখবেন নাকি, প্রায় 50 বিঘা এলাকা সেই জলাশয় ভরাট হয়ে গেল। কার নেতৃত্বে? না মালদা জেলা পরিষদের সভাধিপতি স্বামীর নেতৃত্বে। তারপর বিঘার পর বিঘা চাষের জমি, বাগান সব কেটে সাফ করে একেবারে চড়া দামে বিক্রি, এরকমই তো অভিযোগ উঠছে। আরো একটা বিষয় এসেছে যে বাধা যখনই দিতে গেছেন গ্রামের মানুষ, তখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, না হলে মারধর করা হয়েছে। প্রকাশ্যে ঢুকছে একের পর এক মাটি বোঝাই ট্রাক্টর। সেই মাটি পেলোডারে করে ফেলা হচ্ছে জলাশয়। ব্যাস, আর করার কি? বোঝানো জলাশয় প্লট করে বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে, আর তাতেই নাকি ফুলে ফেপে উঠছে তৃণমূল নেতাদের পকেট। জায়গাগুলো রাতারাতি এলো, ওগুলো ভরছে, ভরে জায়গাগুলো বিক্রি করছে। ও নয়নজলি দিঘি রাতারাতি ভরছে, কখনো হয়তো দিনের বেলাতেও ভরছে, রাতেও ভরছে। যারা করছে তারা কি সব তৃণমূলেরই জমি মাফিয়া? অভিযোগ, জমি মাফিয়াকে বাধা দিলেই জুটছে হুমকি। থানা, ডিএম, এডিএম, বিএলআরও এরা কোনো অ্যাকশন নিচ্ছে না। হুমকি, প্রচন্ড পরিমাণে হুমকি আছে, যে কোনো সময় আমাদেরকে কিডন্যাপ করে নিতে পারে অথবা তুলে নিয়ে যেতে পারে, এরকম একটা মার্ডারের তো একটা হুমকি আছে। অধিকাংশরা এরা তৃণমূলের সঙ্গে জড়িত। মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি, 52 বিঘা, গোপালনগর, জাহাজফিল সহ একাধিক এলাকায় প্রায় 50 বিঘা জলাশয় ভরাট করে বাগান কেটে সাফ করে মাটি ফেলে প্লট করে চড়া দামে বিক্রি চলছে। অভিযোগ, জমি হাঙরদের এসব কর্মকাণ্ডের নেপথ্যে আর কেউ নয়, রয়েছেন খোদ জেলা পরিষদের সভাধিপতি স্বামী প্রসেনজিৎ ঘোষ, যিনি আবার মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। মালদা জেলা পরিষদের সভাধিপতি উইথ ওনার স্বামী প্রসেনজিৎ ঘোষ যে 52 বিঘাতে যে সমস্ত কুকর্মগুলো করতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ কাটা, আমাদের পুকুর ভরাট হচ্ছে। যাওয়ার বেলায় যত পারে তত লুট করছে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, আর অবশ্যই প্রশাসনের যন্ত্রের সহযোগিতায় করছে। 26-এ ক্ষমতা এলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যেখানে যেখানে জমির ভরাট করছে, পুকুর ভরাট করছে, জলা ভরাট করছে বেআইনিভাবে, সেই জায়গায় যারা যারা আছে তাদের নাম লিস্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা করে রাখছি। এ বিষয়ে নাকি কিছুই জানেন না মালদার তৃণমূল জেলা সভাপতি। আমার তথ্যটা জানা নেই, যে প্রশ্ন আপনি আমাকে করলেন সে প্রশ্ন সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি জানতে পারলেই আপনাকে সাথে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব। এ নিয়ে মালদার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষকে ফোন করলে তিনি কোনো মন্তব্য করেননি। তার স্বামী অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ TV9 বাংলার ফোনই ধরেননি। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা আসে, কিন্তু ধূপগুড়ির একটা অংশের মানুষ প্রতিশ্রুতির বন্যায় ভাসতে একেবারেই নারাজ। তারা অক্টোবরে বন্যার ধাক্কায় জীবন একেবারে বেসামাল হয়েছিল। সেই সময়ও অনেক প্রতিশ্রুতি পাওয়া পেয়েছিলেন তারা, কিন্তু এতদিনেও সরকারি ক্ষতিপূরণটা পেলেন না। ভোটের আগে হিসেব চাই, প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা। এই ছবিগুলো এখনো বাংলার মানুষের মনে টাটকা, ওদের মনে ক্ষত। ক্যালেন্ডারের পাতা আরও একটা বর্ষার দিকেই এগোচ্ছে, কিন্তু ওদের জীবন কি এগিয়েছে? প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল ত্রাণের ব্যবস্থা হবে,
সরকারি সাহায্য হবে। কিছু পেয়েছে কি মাগুরমারি? তখন বন্যার জল ছিল বাস্তব, এখন রাজনীতির ঘোলা জল। অভিযোগ, বেছে বেছে শাসক দলের কর্মী সমর্থকরাই শুধু ত্রাণ আর সাহায্য পেয়েছে, বাকিরা বঞ্চিত। গ্রামের ক্ষুব্ধ মহিলারা ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়েছেন। গণস্বাক্ষর করে নোটিশ টাঙিয়ে দিয়েছেন পঞ্চায়েত অফিসে। সেক্রেটারি বললো 71 জনের ঢুকছে, কিন্তু 71 জনের বাড়িতেই কি জল ঢুকছে? আমরা ভোট দিয়ে প্রধান পঞ্চায়েত বানাই, তাহলে তারা যদি আমাদেরকে না দেখে তাদেরকে আমরা কি দেখব? পঞ্চায়েত প্রধান এই অভিযোগ আবার গুরুত্ব দিচ্ছেন না। দায়সারা উত্তরটা শুনুন। সমস্যার সমাধানের বদলে রাজনীতি দেখতে পাচ্ছেন তিনি। কতগুলো বাড়িতে সার্ভে হয়েছে, কতগুলোতে বাড়িতে সার্ভে হয়নি। বন্যার জল নেমে গেছে, এখন কার বাড়িতে ঢুকছে কার বাড়িতে ঢুকে নেই সেটা তো স্বজন পোষণ কি করে করবে? বিজেপি দিয়ে ওইটা ষড়যন্ত্র হতে পারে। কে সমীক্ষা করলো, কে কে ক্ষতিপূরণ পেল, প্রধান নিজেই ভালো করে জানেন না। বিক্ষুব্ধদের দাবি কি খুব অবাস্তব? বিক্ষুব্ধদের সুরেই কথা বলছে জেলার বিজেপি নেতৃত্ব। তৃণমূল একটা লিস্ট তৈরি করেছে, সেখানে সরকারি সাহায্যের জন্য যাদের নাম তালিকাভুক্ত করেছে সেখানে সেই সমস্ত বন্যা দুর্গত মানুষের নাম নেই, যার ফলে বিক্ষোভ চরমে উঠেছে। ইতিহাস বলে ভোট এলে প্রতিশ্রুতি আসে, কিন্তু মাগুরমারির এক অংশের মানুষ বন্যার সময় পাওয়া প্রতিশ্রুতির হিসেব চাইছেন। ভোটের প্রতিশ্রুতি তারপর শুনবেন। আর ত্রাণের এই টানাটানিতে সাধারণ মানুষ বেজায় সমস্যায়, কারণ পঞ্চায়েতে কোনো কাজই যে হচ্ছে না। একদিকে বন্যা দুর্গত এলাকার মানুষের দাবি, অন্যদিকে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবে দুভাবেই সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। জলপাইগুড়ির দুর্গ থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের চরিত্র কাদম্বিনীর কথা মনে পড়ে? কাদম্বিনীকে শেষ পর্যন্ত মরে প্রমাণ করতে হয়েছিল সে মরে নাই। কাঁথিতে এক রবীন্দ্রনাথের তৎপরতায় কার্যত কবর থেকে ফিরল এক কিশোর। দেখুন। পেশেন্ট পার্টিকে আমরা কনভিন্স করতে পেরেছি যে পেশেন্টটা বেঁচে আছে। টেকনিশিয়ান বললো রোগীটা এখনো বেঁচে আছে, তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। একের পর এক ডাক্তার বলে দিয়েছিলেন মৃত। ধর্মীয় রীতি মেনে খোঁড়া হয়ে গিয়েছিল কবরও। শেষমেশ অ্যাম্বুলেন্স কর্মীর তৎপরতায় প্রাণ রক্ষা। কার্যত কবর থেকে ফিরে এলো কিশোরী। যে ঘটনায় তোলপাড় পূর্ব মেদিনীপুরের কাঁথি। পারিবারিক অশান্তির জেরে বিষ খায় ওই কিশোরী। প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আইসিইউ না থাকায় তমলুকের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চোখ পরীক্ষা করে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে কাঁথির এক চিকিৎসকও জানান কিশোরীর দেহে প্রাণ নেই। MBBS ডাক্তারবাবু উনি বলেন 200% মারা গেছে। তখন আমার গাড়ির টেকনিশিয়ান বলছে মারা যায়নি কিছুতেই, মারা গেলে মরা মানুষের পালস চলে না কোনোদিন। দুই ডাক্তারের থেকে এমন শুনে কবরস্থ দেওয়ার প্রস্তুতি শুরু করে পরিবার, কিন্তু এরপরই গল্প অন্যদিকে মোড় নেয়। সরকারি হাসপাতালের এক অ্যাম্বুলেন্স কর্মী জানান ওই ছাত্রীর শরীরে প্রাণের ক্ষীণ স্পন্দন রয়েছে। তার জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই বেঁচে ওঠে কাঁথির এরাফাতেপুরের বাসিন্দা। ডক্টরবাবুরা বলেছিলেন যে পেশেন্ট মারা গেছে, কিন্তু এইখানে এসে দেখা গেল যে পেশেন্ট খুব রেস্টলেস হয়ে পড়েছে এবং জ্ঞানও ফিরে গেছে এবং সবাইকে চিনতে পেরেছে যখন আমরা ঢোকাই আইসিইউতে। যা যা প্রসিডিওর মেনটেন করা হয়, মেনটেন করার পর থেকে সকালবেলা থেকে আমরা দেখি যে আস্তে আস্তে পেশেন্ট রেসপন্ড করছে এবং এটা খুবই আনন্দের কথা যে সেই পেশেন্ট ভালো হয়ে গেছে। কিন্তু কিভাবে দুজন চিকিৎসক একই ভুল করলেন? পেশেন্টকে আমি রাস্তায় অ্যাটেন্ড করে বলেছিলাম যে খুব খারাপ আছে, আর্জেন্ট, যেহেতু পয়জনিং পেশেন্ট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। বেশ কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিশোরী। কাদম্বিনীকে শেষমেশ মরে প্রমাণ করতে হয়েছিল যে সে মরেনি। কাঁথির কন্যার প্রাণ বেঁচেছে এক অ্যাম্বুলেন্স কর্মীর তৎপরতায়। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মায়ের চক্ষুদান করে গ্রেফতার ছেলে আদালতে ধাক্কা খেয়েছে পুলিশ এবং আদালতে মুখ পুড়েছে কোতোয়ালি থানার পুলিশের। জামিন পাওয়ার পর একমাত্র TV9 বাংলায় সরাসরি রয়েছেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, জামিন পাওয়ার পর সরাসরি তিনি রয়েছেন, আর আমার সংস্থা যারা আছে তারা দেখবে। আমি ব্যক্তিগতভাবে কি একদমই দেখো, জেলখানা থেকে বেরিয়ে তিনি সরাসরি রয়েছেন, তার কাছে না সেটা আমি চেষ্টা করব, যেহেতু আমি আমার মায়ের অঙ্গ দান করেছি, সেখানে অন্য কারোর তৃতীয় পার্সেন্টের কারোর কোনো কিছু বলার জায়গা নেই। সে তারা বললো কেন, আমি তার কৈফিয়ত চাইবো। আজকে পুলিশ যে আমরা
আপনার কাগজপত্র থাকা সত্ত্বেও তাহলে কি পুলিশ কত তদন্তের কোনো না করেই এটা করেছিল? হ্যাঁ উনি জানেই না, বললাম তো, আমি প্রথম থেকে বলছি উনি যে তদন্ত করবে সেই যোগ্যতাটাই তো নেই। উনি যে কাগজটা বললাম তো পড়তে পারে না। এক কথা হচ্ছে কথা হচ্ছে উনি যে গণদর্পণের ফর্ম দেওয়া হয়েছে বা যেটা দেওয়া হয়েছে সেটা পড়তে পারে না। তাহলে আজকে সঠিক তদন্ত করে না, তার জন্য যদি আপনার পরিবার সহ আপনি জেল খাটলেন, দায়টা কে নেবে? এমনকি এটার জন্য যে আইসি সে দায়ী, এবং হচ্ছে যারা অভিযোগটা করেছে এদের নিশ্চয়ই এদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা উপরে কোনো চাপ থাকতে পারে, সেই ব্যাপারটা আলাদা সেটা। হ্যাঁ আমরা থাকা সত্ত্বেও কেন আমাকে প্রথমে বলে যে সেফটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কিছুক্ষণ পর আপনাকে ছেড়ে দেবো। তারপরে ঠিক রাত 1টার সময় তখন সবই সেই ওই গ্রামের থেকে ওই 8-10 জন ছেলে আসলো, এসে কি ওদের সঙ্গে সলা পরামর্শ করলো, একবারের জন্য আমাকে সামনাসামনি করেনি যে আপনার বক্তব্যটা কি। ভালো কাজ করতে গিয়ে গ্রেপ্তার পরিবার সহ কি ব্যবস্থা চাইছেন আপনি? আমি চাইছি যে কি বলবো, প্রত্যেকের যারা যে অনৈতিক, একটা হচ্ছে আমি ভারত সরকারের আইন অনুসারে আইন মেনে আমি কাজ করেছি, আর তারা আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে করেছে। এর জন্য ভারত সরকার বা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর তারা দেখুক কি করবে। তাদের এই আইন তো আমি তৈরি করিনি বা আমার সংস্থার কেউ তৈরি করেনি, ভারত সরকারের আইন তৈরি করা, রাজ্য সরকারের আইন তৈরি করা, সেই স্বাস্থ্য দপ্তরের তারা কারা বসে রয়েছে তারা আমি জানতে চাই। আজকে আপনার এমন ঘটনা দেখে অন্যরা ভয় পাবে তো, যারা চক্ষু। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা তো হওয়া স্বাভাবিক। এমনকি ব্লাড দিতে সে ভয় পাবে, হ্যাঁ ব্লাড দিতে ভয় পাবে, চোখ তো আছে সঙ্গে, ব্লাড দিতেও ভয় পাবে। সেই ভয়টা কাছে তাহলে তো মানুষ তো মারা যাবে। এরপরে কেউ নাকি রক্তদান করতে গেলেও নাকি ভয় পাবেন। জেল থেকে বেরোনোর পর প্রথম প্রতিক্রিয়া TV9 বাংলাকে। কাকুলিয়ার দিকে নজর রাখবো। কাকুলিয়া কাণ্ডে যারা গ্রেফতার হয়েছিল তাদের জামিন হয়েছে, এবং জামিন হওয়ার পরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি কাকুলিয়ার ছবিটা, এবং অপরদিকে নদিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। কাকুলিয়াতে সেই ঘটনা, অর্থাৎ সেই যে বোমাবাজির ঘটনায় যাদেরকে গ্রেফতার হয়েছিল তাদের জামিন মঞ্জুর হয়েছে, তারা জেল থেকে ছাড়া পেয়েছেন, সেই ছবি দেখাচ্ছি। আর অপরদিকে মায়ের চক্ষুদান করে গ্রেফতার হয়েছিল ছেলে, তাকে জামিন দেওয়া হয়েছে, তিনি বেরিয়েছেন জেল থেকে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে শর্মিষ্ঠা, আমরা দেখেছিলাম গতকাল মসজিদের, অর্থাৎ বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল, আর সেই নির্মাণ কাজ শুরুর পর এবারে বাবরি যাত্রা করলেন হুমায়ুন, আর সেই মিছিলের পর নিজের খুনের আশঙ্কা প্রকাশ করে পুলিশ সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জেইউপি চেয়ারম্যান। আর এদিকে হুমায়ুনের এই যে বাবরি মসজিদ নির্মাণ, সেই নির্মাণের সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে? হাজার চেষ্টা করলেও মুসলিম ভোট ভাঙবে না। বাবরির আদলে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এবার বাবরি যাত্রা সারলেন হুমায়ুন, কখনো হেঁটে, কখনো বাইকে, কখনো গাড়িতে। পুলিশ রুট কাটছাট করায় নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত মিছিল করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ওদেরই ওখান থেকে একজন বলছিলেন অ্যাকচুয়ালি ওনার সুগার বা এই মেদজনিত প্রবলেমের জন্য ডক্টর বলেছেন একটু মুভমেন্ট করতে, একটু হাঁটাহাঁটি নড়া। কিন্তু বেলডাঙ্গায় পৌঁছতে না পৌঁছতেই হঠাৎ খুনের আশঙ্কার কথা শোনা গেল হুমায়ুনের গলায়। নিশানায় মুর্শিদাবাদের পুলিশ সুপার। মুর্শিদাবাদের এসপি আমার কাছে পুরো রিপোর্ট আছে, আপনাদেরকে পরে জানাবো। বিহারের দুজনকে নিয়োগ করেছে আমাকে খুন করার জন্য, 2 কোটি টাকা কন্ট্রাক্ট। তৃণমূল অবশ্য হুমায়ুনকে কটাক্ষ করতে ছাড়েনি। হুমায়ুন কবি চার আপনার পালং শাক, তার আবার ক্যাশ মেমো। আগে ও পালং শাক থেকে আগে একটা প্রোডাক্টের পর্যায়ে উঠুক, তারপরে তো তার ক্যাশ মেমো হবে, তারপর তার জিএসটি বিলিং হবে। তৃণমূলের মুখপাত্র যতই কটাক্ষ করুন, হুমায়ুন কবিরের মসজিদ তৈরির উদ্যোগকে খোলাখুলি সমর্থন করছেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে, আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। অনেকেরই মনে থাকবে এই নিয়ামত শেখকে পাশে বসিয়েই হুমায়ুনকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
হুমায়ুনের সাসপেনশনের ঘোষণার সময় বেলডাঙ্গায় বাবরির আদলে মসজিদ করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ। কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা। অথচ এই নিয়ামত শেখই বাবরির আদলে মসজিদের প্রশ্নে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন। নিয়ামত শেখ একটা স্বচ্ছা মুসলমান, হাজি সাহেব মানুষ, কবে ইন্তেকাল হবে দেখে যাক, বাবরি মসজিদটাকে কাছ থেকে দেখে যাক। মসজিদে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদ হচ্ছে সমর্পণ করতে হয়। আমরা যারা ধর্মী মানুষ তারা সমর্পণ করে, সেটা থেকে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে মসজিদ তৈরি করা হয় না ইসলাম ধর্মে। 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলার সর্বাধিক সংখ্যালঘু প্রভাবিত জেলা মুর্শিদাবাদে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল। 2টি আসনে ফুটেছিল পদ্ম, শূন্য হয়ে গিয়েছিল বাম কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। বাম ও কংগ্রেস আলাদা লড়ছে। হুমায়ুন নিজের পার্টি খুলে নেমে গেছেন ময়দানে। সবার নজরে মুসলিম ভোট। সেই ভোট কার দিকে যাবে, সবার কৌতূহল তা নিয়েই। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোট যত এগিয়ে আসবে না, অনেক কিছু দেখা যাবে গোটা রাজ্যে, জানেন। যেমন এই যে দিনের বেলায় টর্চ জ্বালিয়ে বিধায়কের খোঁজ চালানো হচ্ছে, বিজেপি বিধায়কের খোঁজে এমনকি গোঘাট থানায় ডায়েরি পর্যন্ত হলো। পাল্টা বিশ্বনাথ কারক তিনি কি দাবি করছেন, মানে বিধায়ক, তিনি বলছেন তৃণমূলের ভয়ে তিনি দিশেহারা। কাকদ্বীপে আবার মন্টুরাম পাখুড়ার বিরুদ্ধে পোস্টার পড়েছে, সেখানে আবার বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। বিজেপি বলছে পুরো বিষয়টাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দিনের বেলায় টর্চ জ্বালিয়ে খোঁজ চলল বিধায়কের, সঙ্গে প্ল্যাকার্ড, তাতে লেখা নিখোঁজ বিশ্বনাথ কারক। শুধু তাই নয়, বিজেপি বিধায়কের খোঁজে গোঘাট থানায় করা হলো নিখোঁজ ডায়েরি। আর এই ঘটনায় হুগলির গোঘাটে শোরগোল পড়ে গেছে। বকুলতলা থেকে গোঘাট থানা পর্যন্ত টর্চ হাতে মিছিল করা হয়। সেই মিছিলের প্রথম সারিতে ছিলেন তৃণমূল নেতারা। 2019 সালে ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেন। 2021 বিধানসভা ভোটে গোঘাট থেকে বিজেপির টিকিট পান বিশ্বনাথ কারক। তৃণমূলের মানস মজুমদারকে হারিয়ে বিজেপির বিধায়ক হন তিনি। তৃণমূলের অভিযোগ, গোঘাটে জেতার পর তিনি আর আসেননি। মানুষ নাকি বিজেপি বিধায়কের কাছে ন্যূনতম পরিষেবাটুকু পান না। এসআইআরেতে মানুষ তাদেরকে পাচ্ছে না, করাতে পারছে না, বন্যাতে পারছে না, আপদে পাচ্ছে না, বিপদে পাচ্ছে না। এবং গোঘাট বিধানসভার যে উন্নয়ন টোটালটাই কিন্তু আটকে রয়েছে ওনার জন্যে। আজ 5 বছর যাবৎ উনি গোঘাট বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে এমএলএ উন্নয়ন ফান্ডের যে টাকা, সেই টাকাতে উনি কোনো কাজ করলেন না। যদিও গোঘাটের বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল ভয় পেয়ে দিশেহারা হয়ে গেছে। যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে, নিজেরা দ্বন্দ্ব করে একবার নিজেরাই বন্ধ করছে, একবার চালু করছে, এবং কাটমানি তলাবাজি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সজাগ হচ্ছে, সেই জন্য ওরা দিশেহারা হয়ে গেছে। এবং তারা নাগরিক সমাজের নাম করে তারা নিজেরাই বলছে যে আমরা নাগরিক সমাজ, আবার বলছে যে আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। অন্যদিকে কাকদ্বীপ জুড়ে পড়ল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার। সেই সব পোস্টারে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। এমনকি বিধায়ককে বিজেপির দালাল বলে নিশানা করা হয়েছে। কিন্তু কে বা কারাই পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, এসব কীর্তির নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপি তৃণমূলের কোন্দলকেই দায়ী করেছে। বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে। তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা, এবং এটা একটা চক্রান্ত। ওদের দলীয় গোষ্ঠী কোন্দলের একটা বহিঃপ্রকাশ। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের দাবি, চক্রান্ত করে তাঁকেও তার দলকে কালিমালিপ্ত করতে পোস্টার দেওয়া হয়েছে। তিনি বিষয়টি লিখিতভাবে দলকে জানিয়েছেন। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তন্ময় বৈরাগী ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের হামলা থেকে এবারে বাদ গেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও। বাবা বিজেপি করার অপরাধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছেলেকে মার, ভাঙচুর করা হয়েছে বিজেপি সমর্থক দীপক অধিকারীর দোকানও। হামলার অভিযোগ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রথমে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ, যদিও পরে বিজেপির চাপে পড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঢোকাতে বাধ্য হয়। দাবি আহত বিজেপি সমর্থক।